আমার মৃত স্ত্রীর নাম্বার থেকে একটা কল এলো। নাম্বারটা এখনও প্রিয়তমা দিয়ে সেভ করা আছে, কিন্তু হঠাৎ এই নাম্বার থেকে কল আসায় আমি বেশ অবাক হলাম। এই নাম্বার তো গত 2 বছর ধরে বন্ধ। হঠাৎ এই নাম্বার থেকে কল আসলো কিভাবে? আমি তাড়াতাড়ি করে কল রিসিভ করলাম। ওপাশ থেকে ভেসে আসা কণ্ঠ শুনে আমি রীতিমতো ঘাবড়ে গেলাম, কারণ ভয়েসটা ঠিক আমার মৃত স্ত্রী তিয়াশার মতো শোনাচ্ছে। হ্যালো, কে আপনি? আরিয়ান, আমাকে চিনতে পারছো না? আমি তৃষা। বুকের ভেতরটা কেঁপে উঠল। তৃষা কিভাবে কথা বলছে? তৃষাকে তো আমি নিজ হাতে কবর দিয়েছি। এগুলো কি হচ্ছে? কেউ কি আমার সাথে ফাজলামো করছে? তৃষা, কে আপনি? ফাজলামো না করলে বলেন, আমার স্ত্রীর নাম্বার আপনি কোথায় পেয়েছেন? আরিয়ান, আমি তোমার স্ত্রী তৃষা। তুমি কি আমার কণ্ঠটা ভুলে গেলে? তুমি আমার সাথে প্লিজ একবার দেখা করো, তোমার সাথে আমার অনেক কথা আছে। তৃষা, তুমি এখন কোথায় আছো? আর তুমি কি সত্যি বেঁচে আছো? হ্যাঁ, আমি বেঁচে আছি। আমি তোমাকে একটা ঠিকানা পাঠাচ্ছি, ওই ঠিকানায় তুমি যে কোনো সময় আমার সাথে দেখা করো। তোমাকে অনেক কথা বলার আছে আমার। তৃষা আমাকে একটা ঠিকানা দিয়ে ফোন কেটে দিল। আমাকে আর কিছু বলার সুযোগ দিল না। আমি সেই নাম্বারে আবার কল দিলাম, কিন্তু নাম্বার অফ। সেই সময়ের মধ্যে নাম্বার অফ হয়ে গেল। এসব কি হচ্ছে? তৃষা যদি বেঁচে যা থাকে, আমি কবর দিয়েছি কাকে? তৃষার মুখ তো স্পষ্ট দেখেছি সেদিন। সব কেমন যেন এলোমেলো হয়ে গেল। চোখ দিয়ে নিজের অজান্তে পানি পড়তে শুরু হলো। এত বছর পরে হঠাৎ তৃষার কণ্ঠটা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। তাহলে কি আমার তৃষা বেঁচে আছে? বেঁচে থাকলে 2 বছরে কেন কোনো যোগাযোগ করেনি? মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যার কোনো উত্তর আমি মেলাতে পারছি না। তৃষাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমাদের বিয়ে 6 মাসের মাথায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তৃষা। আর সেই অ্যাক্সিডেন্টটা হয় আমার নিজের ভুলে। আজও তৃষার মৃত্যুর জন্য আমি নিজেকে দায়ী মনে করি। তৃষা চলে যাবার পরে আমি আর বিয়ে করিনি। পরিবার থেকে বিয়ে করার জন্য অনেকবার বলেছে, কিন্তু তৃষার জায়গায় আমি কাউকে দিতে চাইছি না। তাই বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আর দেরি না করে তৃষার দেওয়া ঠিকানার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি দেরি করতে চাই না। তৃষাকে একবার দেখতে ইচ্ছে করছে খুব। আমি নিজেই গাড়ি ড্রাইভিং করছি। বারবার তৃষার সাথে কাটানো মুহূর্তগুলি মনে পড়ছে। আরিয়ান, এত জোরে গাড়ি চালাবে না প্লিজ, আমার খুব ভয় হয়। শব্দটা শুনে আমি পিছনে তাকালাম। আমি শব্দটা ক্লিয়ার শুনলাম, কিন্তু গাড়িতে তো আমি ছাড়া আর কেউ নেই। তাহলে কথাটা কোথা থেকে এলো? আমার বুকের ভিতর হার্টবিট ক্রমশ বেড়েই চলছে। শব্দটা খুব পরিচিত। এই শব্দ আমি আগেও শুনেছি। সেই মায়াবী কণ্ঠ। ফ্ল্যাশব্যাক। আরিয়ান, তুমি খুব দুষ্টু হয়ে যাচ্ছ। গাড়ি ঠিকভাবে চালাও, আমার খুব ভয় করছে। আমি থাকতে তোমার কিসের এত ভয়? জানি না, কিন্তু আমার খুব ভয় করে। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে আমি গাড়ির ব্রেক কষলাম। কি হলো, গাড়ি থামলে কেন? শপিং করবে না? আমরা তো শপিং মলে চলে এসেছি। তিশা গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে, আমি ভেবেছিলাম তুমি রাগ করে গাড়ি ব্রেক করছো। তাড়াতাড়ি করে শপিং শেষ করে আমাদের বাসায় যেতে হবে। বেশি লেট করলে কোনো কাজ সঠিকভাবে হবে না। সময় বেশি নেই। আমার সব কিছু মনে আছে স্যার। আপনাকে এত চিন্তা করতে হবে না। মনে থাকলেই ভালো। এমন সময় ফোন বেজে উঠলো আমার। ফোনের শব্দে অতীত থেকে বাস্তবে ফিরে এলাম। ফোনের দিকে তাকিয়ে দেখি আমার বন্ধু নিলয় ফোন দিয়েছে। আমি দেরি না করে ফোন রিসিভ করলাম। আরিয়ান, তুই কই? কেন, কি হয়েছে? আমি একটা কাজে যাচ্ছি। কাজ পড়ে তুই হাসপাতালে আয়। হাসপাতালে কেন? কিছুক্ষণ আগে নীলার অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? নীলার অ্যাক্সিডেন্ট কীভাবে হলো? নীলার অবস্থা খুব খারাপ, তুই আগে হাসপাতালে আয়। কান্না করিস না, আমি আসছি। এই কথা বলে ফোন কেটে দিলাম। নীলার হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল কেন? কথাটা শুনে খারাপ লাগছে, তাই দেরি না করে গাড়ি ঘুরিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। নীলা আমার ছোটোবেলার ফ্রেন্ড। নিলয়, নীল, তিশা আর আমরা একসাথে পড়াশুনো করছি। নীলা আর নিলয়ের বিয়ে আমি আর তিশা দাঁড়িয়ে থেকে দিয়েছি। আমাদের একসাথে কাটানোর সময়গুলো খুব ভালোই ছিল। কিছুক্ষণের মধ্যে আমি হাসপাতালের সামনে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে হাসপাতালের ভিতরে চলে গেলাম। ভিতরে যেতে দেখি নিলয় দাঁড়িয়ে আছে। আমি নিলয়ের সামনে যেতে নিলয় আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। কি শুরু করলি? মেয়েদের মতো কান্না করিস না। নীলার হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? নীলা আর আমি একসাথে শপিং করতে বেরিয়েছিলাম। আমি নীলার পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ নীলা বলল সে আইসক্রিম খাবে, তাই আমি ওকে দাঁড়াতে বলে আইসক্রিম কিনতে গেলাম। দোকানের সামনে যাওয়ার আগে হঠাৎ নীলার চিৎকারের শব্দ শুনে তাকিয়ে দেখে নীলা রাস্তায় পড়ে আছে। এক মুহূর্তের ভিতরে কী হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। ততক্ষণে নীলা অজ্ঞান হয়ে গেছে। ওর শরীরে অনেক জায়গায় অদ্ভুতভাবে কেটে গেছে। শরীরের থেকে অনেক ব্লিডিং হয়ে গেছে। তারপর নীলার অবস্থা খারাপ দেখে আমি নীলাকে নিয়ে হাসপাতালে চলে এসেছি। আমি এটা বুঝতে পারছি না যে সামান্য সময়ের মধ্যে নীলার সাথে কি হয়ে গেল। আমি মনোযোগ দিয়ে কথাগুলো শুনলাম। হঠাৎ নীলার এই অবস্থা হওয়ার কারণ কি? নীলা এর কথা অনুযায়ী ওটা তো কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট ছিল না। তাহলে কি হলো? মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নিজেকে কন্ট্রোল করে নিলয়ের কাঁধে ভরসার হাত রেখে বললাম, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তো ডাক্তার কি বলল? নীলার বর্তমান কি অবস্থা? ডাক্তার নীলাকে অপারেশন রুমে নিয়ে গেছে। ভিতরে নীলার চিকিৎসা চলছে।
তোর বাসা জানিয়েছিস? হুম। বাবা নীলার অ্যাক্সিডেন্টের খবর শুনে মাকে নিয়ে বের হয়েছে, কিন্তু এখনও পৌঁছায়নি ও। হঠাৎ করে একজন নার্স এসে নিলয়কে বলল, রোগী অপারেশনের জন্য আরও 1 ব্যাগ রক্ত লাগবে, ইমিডিয়েট। আমাদের স্টকে আপাতত রক্ত নেই, তাড়াতাড়ি ব্যবস্থা করুন, এবি নেগেটিভ রক্ত লাগবে। আমি নার্সের কাছে গিয়ে বললাম, আমার এবি নেগেটিভ, চলুন আমি রক্ত দেবো। তারপর আমি নার্সের সাথে চলে গেলাম, 1 ব্যাগ রক্ত দিয়ে নিলয়ের কাছে ফিরে এলাম। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। নীলা, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। নীলার খারাপ হয়ে গেলে আমি তো কষ্ট পাবো। নিলয়, আমি একটা জিনিস বুঝতে পারছি না। কি? হঠাৎ নীলার সাথে এটা কি হয়ে গেল? ব্যাপারটা অদ্ভুত লাগছে না? নীলার থেকে জানতে পারবো, আগে নীলা ঠিক হয়ে উঠুক। কিছুক্ষণ দুজন সেখানে দাঁড়িয়েছিলাম। নীলার অ্যাক্সিডেন্টের কথা শুনে তিশার সাথে দেখা করার কথাটা আমি ভুলেই গিয়েছি। হঠাৎ ডাক্তার বেরিয়ে আসলো। আর কোনো ভয়ের কারণ নেই, উনি একদম সুস্থ আছে। ওনাকে কেবিনে শিফট করা হয়েছে, আপনারা এখন চাইলে দেখা করতে পারেন। এই কথা বলে ডাক্তার চলে গেল। আমি আর নিলয় একসাথে নীলার কেবিনে গেলাম। নীলা আমাকে আর নিলয়কে দেখে মুচকে হাসি দিল। আমি নীলার পাশে গিয়ে বললাম, হঠাৎ করে তোর কি হয়েছে? নীলা আমার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, এমন সময় নীলার চোখ আটকে যায় একটা জায়গায়। নীলা সেদিকে তাকিয়ে আছে। ওর চোখে মুখে অদ্ভুত ভয়ের ছাপ দেখতে পাচ্ছি। নীলা কোনো কথা বলছে না। আমি সেদিকে তাকাতেই চমকে উঠলাম। আমি নীলার তাকানোর ফলো করে সেদিকে তাকাতে চমকে উঠলাম। যেন অদ্ভুত একটা ছায়া হেঁটে গেল আমার তাকানোর সাথে সাথে। ছায়াটা চলে যাওয়ার সাথে সাথে নীলার আচরণ কেমন যেন হয়ে গেল। নীলা আমাদের কিছু একটা বলতে যাবে, এমন সময় নীলা অজ্ঞান হয়ে যায়। সাথে সাথে নীলয় গিয়ে ডাক্তারকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যে ডাক্তার এসে নীলাকে পরীক্ষা করে বলল, উনি হয়তো অ্যাক্সিডেন্টটা নিয়ে খুব ঘাবড়ে আছে, ভয়ের কারণে অজ্ঞান হয়ে গেছে। চিন্তা করার মতো কিছুই হয়নি, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। আর যে ওষুধগুলো দিয়েছি ওগুলো টাইমলি খাইয়ে দিবেন, তাহলে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই কথা বলে ডাক্তার চলে গেল। আমি তো অবাক হয়ে ভাবছি, একটু আগে আমি কি দেখেছি এটা? নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এটা কি আমার মনের ভুল ছিল? ভুল হলে নীলা কেন ভয়ে অজ্ঞান হয়ে গেল? আমার মাথা কাজ করা বন্ধ করে দিছে। এত বড় ভুল, এগুলো কি হচ্ছে? হঠাৎ তিশার কথা মনে পড়তে আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। আমাকে এভাবে দাঁড়িয়ে যেতে দেখে নিলয় বলল, কিরে, কি হয়েছে দোস্ত? আমাকে এক জায়গায় যেতে হবে, আমি ভুলেই গেছিলি। কোথায় যাবি এসব? তোকে পরে এসব বলবো, এখন সময় নেই, খুব দেরি হয়ে গেছে। নীলার খেয়াল রাখিস। এই কথা বলে আমি বের হয়ে চলে এলাম। নীলার এই অবস্থায় নিলয়কে কিছুই বলতে চাইনি। আগে আমি গিয়ে ব্যাপারটা দেখি, তারপর ওদের বলা যাবে। আমি হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে উঠলাম। তিশার বলা সেই ঠিকানায় আবার রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে সেই ঠিকানা অনুযায়ী আমি পৌঁছে গেলাম। গাড়িটা থামিয়ে গাড়ি থেকে নেমে একটা বাড়ির সামনে দাঁড়ালাম। বাড়িটা খুব সুন্দর। আমি গেটের সামনে যেতেই গেটের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলাম। এত বড় বাড়ি, অথচ গেটের সামনে কোনো পাহারাদার নেই। অদ্ভুত লাগলো বিষয়টা। আমি আর দেরি না করে বাড়ির সামনে চলে গেলাম। সেখানে গিয়ে কলিং বেল চাপছি, কিন্তু কেউ দরজা খুলছে না। অনেকক্ষণ পর হঠাৎ দরজা খোলার শব্দ হলো। দরজা খোলার পর আমি যাকে দেখে এলাম রীতিমতো ঘাবড়ে গেলাম। এখানে ওনারা? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। মানুষটা আর কেউ না, তিশার আম্মু শিরিন বেগম। উনি হয়তো আমাকে এখানে একসেপ্ট করেনি। উনি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। দুজনে দুজনের দিকে তাকিয়ে আছি, দুজনে নিশ্চুপ। নীরবতার অবসান ঘটিয়ে আমি বললাম, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি হঠাৎ এখানে? আর এই বাসার ঠিকানা কোথায় ফেলে তুমি? আমি আপনাদের অনেক খোঁজ করেছি, কিন্তু কোথাও পাইনি। আপনাদের নাম্বার, বাড়ির ঠিকানা সব চেঞ্জ হয়ে গেছে। আরে, বাইরে দাঁড়িয়ে কথা বলবে নাকি? ভেতরে এসো। আমি ওনার সাথে ভেতরে এলাম। বাইরে থেকে ভেতরে আরও সুন্দর এই বাড়িটা। খুব সুন্দরভাবে সাজানো প্রতিটি আসবাবপত্র। আমি বাড়ির ভেতরে চারিপাশে একবার চোখ বুলিয়ে নিলাম। শিরিন বেগম আমাকে উদ্দেশ্য করে বললেন, এখানে এসো। আমি গিয়ে সোফায় বসলাম। উনিও আমার পাশে এসে বসলেন। তারপর উনি আমাকে বললেন, তোমার বাসার সবাই কেমন আছে? তোমার বাবা মা ভালো আছেন? অনেকদিন হয়ে গেল ওনাদের সাথে কথা বলি না। আলহামদুলিল্লাহ মা বাবা সবাই ভালো আছে। ওনাদের এখনও মাঝে মধ্যে আপনাদের কথা জিজ্ঞাসা করে, কিন্তু আমার কাছে উত্তর দেওয়ার মতো কিছুই নেই। তাই আমিও কোনো উত্তর দিতে পারি না। ও আচ্ছা, ঠিক আছে, আমি চা নিয়ে আসি তোমার জন্য। না মা, আমি কিছু খাবো না। আমি তিশার সাথে দেখা করার জন্য এসেছি। তিশা কোথায়? শিরিন বেগম আমার প্রশ্ন শুনে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কি বলছো এসব তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তিশা তো 2 বছর আগে মারা গেছে। তিশার সাথে দেখা কিভাবে করবে তুমি? সেটা আমিও জানি না, কিন্তু মা, তিশা আমাকে ফোন দিয়েছে আজ। আর ওই আমাকে এই বাসার ঠিকানা দিছে। বলেন তিশা কোথায়? আর তিশাকে আমার থেকে লুকিয়ে রেখেছেন কেন আপনারা? কি? এটা কিভাবে সম্ভব? আর তুমি এসব আবোল-তাবোল কি বলছো? আমরা তিশাকে লুকিয়ে রেখেছি মানে? আপনি বিশ্বাস না করলে আমার ফোন চেক করুন। তিশা আমাকে ফোন দিয়েছে, বলেছে ও এখানে আছে। আর তিশা আমার সাথে কথা বলতে চায়। আমি পকেট থেকে ফোন বের করে ওনাকে দেখালাম। উনি কল লিস্ট আর কথা বলার সময় দেখে কেমন যেন অস্থির হয়ে উঠল। মা, তিশা এখানে আছে। বলুন আমার তিশা কোথায়?
তখনই আমাদের কথার মাঝখানে আগমন ঘটে তিশার বাবা জামশেদ সাহেবের। জামশেদ সাহেব বলেন, কী ব্যাপার, কে এলো? এই কথা বলে উনি আমার দিকে তাকাতেই অবাক হয়ে গেল। উনি আমাদের কাছে এসে বললেন, ওনার কাছে সব কিছু খুলে বললাম। উনিও অবাক হলেন। আরিয়ান, তুমি এই নাম্বারে আবার কল দাও। আমি তাড়াতাড়ি কল দিলাম, কিন্তু নাম্বার অফ। তিশার আম্মুর চোখ দিয়ে পানি পড়ছে এসব কথা শুনে। হয়তো আমি তাদের দুঃখটা আবার বাড়িয়ে দিলাম। কিন্তু ওটা যদি তিশা না হয়, তাহলে আমাকে ফোন দিয়ে এই ঠিকানা কে দিল? আমি ওনাদের বললাম, তিশা এই বাড়িতে আছে, আপনারা আমার তিশাকে কোথায় লুকিয়ে রেখেছেন বলুন। আরিয়ান, তুমি কি এখনও বাচ্চাই আছো? যে মেয়ে 2 বছর আগে গত হয়েছে সে ফিরে আসে কিভাবে? আর আমরা কেন তিশাকে লুকিয়ে রাখবো? হয়তো কেউ তোমায় সাথে মজা করছে ফোন দিয়ে। মজা? আপনাদের এই বাসার ঠিকানা, তিশার নাম্বার, এগুলো মজা কিভাবে করবেন? আর আপনারা কেন আগের বাসা চেঞ্জ করছেন? কেন আগের সব নাম্বার অফ? আমার সাথে কেন এতদিন কেন যোগাযোগ করেননি? আপনাদের সাথে আমি যোগাযোগ করার অনেক চেষ্টা করছি। বাসায় অনেকবার গিয়েছি, সেখানেও পেলাম না। বাড়িতে যারা আছে তারা বলল আপনারা ওই বাসা ছেড়ে দিয়েছেন। এগুলো কেন করলেন? আসলে আমরা এখানে বদলি হয়েছি, তাই আগের বাসা ছেড়ে দিয়েছি। ওখান থেকে আসতে যেতে অনেক সময় লাগে। আর আমি আগের বার সব চেঞ্জ করে ফেলেছি। বলতে আগের ফোনটা হারিয়ে গিয়েছে। তেমন দরকারি কোনো নাম্বার ছিল না। আর আগের নাম্বার তুলিনি। এই জন্য ওই নাম্বার অফ। ওনার কথাগুলো কেন জানি আমার বিশ্বাস হচ্ছে না। ওরা কি আয়ার কাছে কিছু লুকাচ্ছে? এরা কি আমার তিশাকে আমার থেকে দূরে রেখেছে? আমি জামশেদ সাহেবদের পা ধরে বললাম, বাবা প্লিজ আমার তিশাকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি জানি তিশা এখানেই আছে। তিশার কণ্ঠ আমি ভুল শুনিনি। এই কথা বলে আমি চিৎকার করে তিশা তিশা বলে ডাকতে শুরু করলাম। আর চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু তিশার থেকে কোনো রেসপন্স আসছে না। আমি ফ্লোরের উপরে হাঁটু ভর দিয়ে বসে কান্না শুরু করলাম। তখনই আমি নিজের কাঁধের উপর কারো হাতের স্পর্শ অনুভব করে মাথা তুলে তাকালাম। আমি চোখ তুলে উপরে তাকিয়ে দেখি জামশেদ সাহেব। আমি সাথে সাথে জামশেদ সাহেবের পা ধরে বললাম, বাবা প্লিজ আমাকে বলুন আমার তিশা কোথায়? আমি জানি আপনারা তিশাকে লুকিয়ে রেখেছেন। প্লিজ আমার তিশার সাথে আমার একবার দেখা করে দেন। আমি এক নজর দেখে চলে যাব। আরিয়ান, তুমি বাচ্চা না, তুমি অনেক বড় একটা ছেলে। কিন্তু তুমি আচরণ করছো একদম বাচ্চার মতো। যেখানে তিশা গত 2 বছর আগে মারা গেছে, সেখানে তুমি বলছো তিশা তোমাকে কল দিয়ে আমাদের বাসার ঠিকানা দিছে। এগুলো আদৌ সম্ভব? আমার তো মনে হচ্ছে এগুলো পুরোটাই বানোয়াট। তুমি নিজের মন ঘোরা গল্প আমাদের শোনাচ্ছ। এটা কোনো গল্প না বাবা। আমি তো আপনাকে আমার কল লিস্ট দেখালাম, তাও কেন বিশ্বাস করছেন না আপনি? নাম্বার ঠিক আছে, আমার মনে হচ্ছে কেউ তোমার সাথে মজা করছে। ওর এই সিমটা তো হারিয়ে গেছে, হয়তো কেউ পেয়েছে। হঠাৎ করে আমার ফোন বেজে উঠলো। পকেট থেকে ফোন বের করে দেখি নিলয় ফোন দিয়েছে। আমি দেরি না করে ফোন রিসিভ করলাম। হ্যালো আরিয়ান, তুই কই? আমি তো একটা জায়গায় আসছি। তোর কণ্ঠে এমন শোনাচ্ছে কেন? কী হয়েছে তোর? কিচ্ছু হয়নি। কী জন্য কল দিয়েছে সেটা বল। সময় করে একটু হাসপাতালের দিকে আসতে পারবি? হুম। নীলার কী অবস্থা? ভালো আছে এখন কিছুটা। আচ্ছা নীলার খেয়াল রাখিস। এই কথা বলে কল কেটে দিলাম। আমি ওনার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। ওখান থেকে বা কী করব? তারা তো আমার কথা বিশ্বাস করছে না। এরা কি আমার সাথে গেম খেলছে? নাকি এরা তিশাকে কোথাও লুকিয়ে রেখেছে? না অন্য কেউ আমার সাথে মজা নিচ্ছে? কিন্তু কে সে? আমি আর কিছুই ভাবতে পারছি না। গাড়িতে উঠে বসলাম। সিট বেল্ট না লাগিয়ে গাড়ি ড্রাইভিং শুরু করবো, এমন সময় পিছন থেকে কে যেন বলে উঠলো, আরিয়ান সিট বেল্ট লাগিয়ে নাও। আমি সাথে সাথে পিছন ফিরে তাকালাম, কিন্তু গাড়ির ভিতরে কাউকে দেখলাম না। প্রিয় কণ্ঠটা সেই চিরচেনা আমার প্রিয়তমা স্ত্রী তিশা। এগুলো কি হচ্ছে আমার সাথে? তখনই আমি আবার চলে গেলাম ফ্ল্যাশব্যাকে। সেদিন তিশা আর আমি একসাথে শপিং শেষ করে বের হলাম। হঠাৎ তিশা আমাকে বলল, ফুচকা খাবে? মেয়ে মানুষ ফুচকা দেখলে আর নিজেকে সামলে রাখতে পারে না। তারপর ফুচকার দোকানে গিয়ে ওর জন্য ফুচকা অর্ডার করলাম। খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে উঠে বসলাম। মনের ভরে সিট বেল্ট না লাগিয়ে গাড়ি চালাতে শুরু করলাম। তখনই তিশা বলল, আরিয়ান তোমার মন আজকাল কই থেকে? হ্যাঁ, মানে কি বলছো? সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালাতে হয়তো ভুলে গেছে। ও সরি। তারপর সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালাতে শুরু করলাম। গাড়িতে বসে কল দিলাম নিলয়কে। কিরে, কেনাকাটা শেষ তোদের? হ্যাঁ, আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তুই নীলাকে নিয়ে কাজী অফিসে চলে যায়। ঠিক আছে, তোরা সেখানে আয়, আমরা আসছি। এই কথা বলে নিলয় কল কেটে দিল। আমি আর তিশা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম কাজী সাহেবের সামনে। গাড়ি থেকে নেমে ওদের জন্য অপেক্ষা করছি, কিন্তু ওদের কোনো খোঁজ নেই। অনেক সময় পর দুজন এলো। এত সময় লাগছে কেন? কি করবো বল? তোর এই বান্ধবী রেডি হতে সময় লাগলো। আমি ওর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর নিয়ে আসি। নীলা বলল, কিরে, বিয়ের জন্য মনে হয় তর সইছে না? এত তাড়াহুড়োর কী আছে? কাজী কি কোথাও পালিয়ে যাবে নাকি? কাজী পালাবে না। যদি তিশার বাবা মা এই ব্যাপারে জানতে পারে, তাহলে আর বিয়ে করতে হবে না। এত চিন্তার কিছু নেই, বিয়েটা হয়ে গেলে আর কেউ তোদের আলাদা করতে পারবে না। আমাদের পাশে থাকার জন্য তোদের অনেক ধন্যবাদ। যা শালা, ধন্যবাদ দেওয়ার কি আছে তোদের জন্য? তো আমিও নীলাকে বিয়ে করতে পেরেছি। যদি তোরা আমার পাশে না থাকতি, তাহলে কি আমি নীলার বাবাকে রাজি করাতে পারতাম? কখনোই সম্ভব হতো না। আচ্ছা যাই হোক, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে ভিতরে যাওয়ার দরকার। আর একটা কথা বল, বাসায় জানিসিস? হ্যাঁ, আম্মু বলেছে বিয়ে করে সোজা বাসায় যাওয়ার জন্য। তাহলে ঠিক আছে। তারপর আমরা ভিতরে চলে গেলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের বিয়ের কাজ সম্পূর্ণ হলো। কাজী সাহেব
বিল মিটিয়ে আমরা ৪ জন আমাদের বাসায় চলে আসলাম। আম্মু সুন্দর করে তিশাকে গ্রহণ করলো। দেখতে গেলে অনেক রাত হয়ে গেল। নিলয় আর নীলা আমাদের বাসর ঘর সাজিয়েছে। তিশা বসে আছে বাসর ঘরে, আমি এখন দাঁড়িয়ে আছি বাইরে। আজ কেন জানি খুব ভয় করছে। তিশার সাথে কত ঘোরাঘুরি করছি, কখনো এমন ভয় করেনি। কিন্তু আজ হার্টবিট ক্রমশ বাড়ছে। বুকের ভিতর ধুকপুক শব্দ আমি শুনতে পাচ্ছি। নীলা আর নিলয় আমার কাছে এসে বলল, "কিরে, তুই ভিতরে না গিয়ে বাইরে দাঁড়িয়ে আছিস কেন?" "দোস্ত, আমার কেন জানি না খুবই ভয় করছে।" আমার কথা শুনে দুজনে খিলখিল করে হেসে উঠল। আমি এবার সাহস করে ভিতরে প্রবেশ করলাম। তিশা আমাকে ভিতরে ঢুকতে দেখে উঠে এসে আমার পা ধরে সালাম করলো। আবার গিয়ে খাটের উপরে বসে পড়লো। আমিও গিয়ে তিশার ঘোমটা খুলে তিশার দিকে তাকিয়ে বললাম, "তিশা, আজকে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে।" তিশা লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকিয়ে নিল। বাহ! এমন লজ্জা তো এর আগে পেতে দেখিনি তোমাকে। তিশা আবার মাথা তুলে আমার দিকে রাগীভাবে তাকিয়ে বলল, "কি? কিছু না।" তিশা, আজকে এই রাতের জন্য আমাদের কত অপেক্ষা, তাই না? আজ ফাইনালি তোমাকে আমি নিজের করে পেয়েছি। জানো, আমার সবসময় একটা ভয় হতো যদি তোমাকে হারিয়ে ফেলি। আর সেই ভয় কাজ নেই। আজ এসব কথা বাদ দিয়ে চলো শুরু করি। কি শুরু করি বোঝো না? বাসর ঘরে মানুষ কি করে আমি কিভাবে জানবো? আমার কি আর আগের কয়েকবার বাসর হয়েছে নাকি তুমি বলো? তাই না? আমার মনে হয় হয়েছে। এই কথা বলে তিশার কোমরে শাড়ির আঁচল গুজে আমার দিকে এগিয়ে আসলো। আমি ভয়ে চুপসে গেলাম। হঠাৎ তিশা রুমের লাইট অফ করে আমাকে জড়িয়ে ধরে আর ঠোঁটে আলতো করে একটা চুমু খেলো। তারপর আর কি, সকাল হয়ে গেল। রাতে ওদের মধ্যে যা হলো তাদের মধ্যেই থাকুক। সকালে ঘুম ভেঙে দেখি তিশা এখনো ঘুমিয়ে আছে। তিশার ঘুমের উপর পড়ে আছে এলোমেলো চুল। আমি আলতো করে চুলগুলো সরিয়ে তিশার মায়াবী মুখের দিকে তাকিয়ে আছি। কত ইচ্ছে ছিল তিশার মুখ দেখে আমার সকাল হবে, আর সেই ইচ্ছেটা পূরণ হলো। তিশাকে পাওয়ার পর থেকে যেন আমি আমার জীবনের সব কিছু পেয়ে গেছি। আর যেন কিছুই পাওয়ার বাকি নেই। হঠাৎ দরজার মধ্যে কে যেন শব্দ করলো। উঠে দরজা খুলে দেখি আম্মু দাঁড়িয়েছে। "আম্মু, এত সকালে তুমি?" "তাড়াতাড়ি তিশাকে নিয়ে রেডি হয়ে নিচে আয়, তিশার বাবা এসেছে।" কথাটা শুনে বুক ধুক করে উঠল বুকের ভিতর। তাড়াতাড়ি করে তিশার কাছে চলে গেলাম। তিশা এখনো ঘুমিয়ে আছে। "তিশা, ঘুম থেকে ওঠো, তোমার বাবা এসেছে আমাদের বাসায়।" কথাটা শুনে তিশা লাফ দিয়ে ঘুম থেকে উঠে বসে। "বাবা এসেছে? হ্যাঁ, ফ্রেশ হয়ে আসো।" তিশা তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে ফ্রে বের হয়ে আসে তিশা। তারপর আমিও ওয়াশরুমের ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। তারপর তিশাকে নিয়ে চলে গেলাম তিশার বাবার সামনে। ওনার সামনে যেতে উনি আমার দিকে রাগী লুক না নিয়ে কেমন একটা অদ্ভুত একটা মুচকি হাসি দিল। তিশা তার বাবার সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। উনি তিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, "তুই তো আমাকে বলতেই পারতি তুই আরিয়ানকে পছন্দ করিস। তাহলে তো আমি তোদের অবশ্যই মেনে নিতাম। তোকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। তোর বিয়ে ধুমধাম করে দিব। তা আর হলো কই? সরি বাবা। ঠিক আছে, বিয়ে তো করেই নিয়েছিস। আর তো কিছু করার নেই। জামাইকে নিয়ে ঘুরে আসিস আমাদের বাসা থেকে। এখন তাহলে আমি যাই।" এই কথা বলে সবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন জামশেদ সাহেব। এভাবে কেটে গেল ৬ মাস। আমার আর তিশার দিন খুব ভালোই কাটছে। দুজনে ভালোবাসা বেড়েই চলছে। এর মধ্যে কয়েকবার তিশা বাপের বাড়ি যাওয়া হয়েছে। ৬ মাস পর আবার তিশা বাবার বাড়িতে গেলাম। ওখানে একদিন থেকে পরের দিন নিজের বাড়িতে চলে আসার জন্য রেডি হলাম। জামশেদ সাহেব ও তার স্ত্রী থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলাম। আমি গাড়িতে চালাতে শুরু করলাম। হঠাৎ লক্ষ্য করলাম আমার গাড়ির ব্রেক কাজ করছে না। গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। এটা দেখে হয়তো আমি পুরো স্তব্ধ হয়ে গেছি। কি করব কিছুই বুঝতে পারছি না। আমার শরীর দিয়ে ঘাম বের হতে শুরু করছে। তিশা ব্যাপারটা বুঝতে পেরে বলল, "কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন?" "তিশা, আমাদের গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে।" "কিভাবে? কি?" "হ্যাঁ, আমি গাড়ি কন্ট্রোল করতে পারছি না।" আমার কথা শুনতে তিশা খুব দ্রুত ভয় পেয়ে গেল। হঠাৎ দ্রুত গতিতে একটা ট্রাক আমাদের দিকে এগিয়ে আসছে। কী করব বুঝতে পারছি না। কিছুক্ষণের মধ্যে ট্রাকের সাথে আমাদের গাড়ির ধাক্কা লাগে। আর আমার গাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমি আর তিশা এখনও গাড়ির ভিতরে। আমাদের গাড়িটা রাস্তার একপাশে উল্টে পড়েছে। আমি তিশার দিকে তাকিয়ে দেখি তিশার মাথা থেকে রক্ত পড়ছে। আমারও মাথায় আঘাত পেলাম। ভালোভাবে তাকাতে পারছিলাম না। চোখে মুখে অন্ধকার দেখছি। হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে আসতেই আমি নিজেকে হাসপাতালের বেডের উপর নিজেকে আবিষ্কার করলাম। আমি উঠে তিশাকে খুঁজতে শুরু করলাম। তখন ডাক্তার আমার কাছে এলো। সাথে আম্মু ছিল। আম্মুর কাছে গিয়ে বললাম, "আম্মু, তিশা কোথায়? ও ঠিক আছে তো?" আম্মুর চোখে পানি। আম্মু আমাকে কিছু বলতে পারছে না। হঠাৎ আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, "তিশা আর নেই।" কথাটা শুনে আমার পায়ের তলায় মাটি যেন সরে গেল। "কি বলছো তুমি এসব? আর তিশা এখন কোথায়?" আম্মু আমাকে তিশার কেবিনে নিয়ে গেল। তিশাকে সাদা কাপড় মুড়িয়ে রেখেছে। আমি মুখের উপর থেকে সাদা কাপড় সরাতে চমকে উঠলাম। আমার প্রিয়তমার লাশ আমি চিনতে পারছি না। ওর মুখ এত খারাপ অবস্থা যে ওকে আমি চিনতেই পারছি না। আমি চিৎকার করে কান্না করতে শুরু করলাম। কিছুক্ষণ পর তিশার লাশ নিয়ে বাসায় গেলাম। তিশার বাবা আমার সাথে সবসময় ছিল। এরপর তিশাকে দাফন করা হলো। হঠাৎ করে আমার ফোন বেজে উঠল।
ফোনের শব্দে বাস্তবে ফিরে এলাম। ফোনের দিকে তাকিয়ে দেখি তিশার নাম্বার থেকে আবার কল এসেছে। আমি তাড়াতাড়ি করে ফোন রিসিভ করলাম। তিশা, কোথায় তুমি? তোমার বাবা মার সাথে আমার দেখা হয়েছে, কিন্তু তোমাকে তো পেলাম না। আরিয়ান, আমার বাবা মা আমাকে রুমের মধ্যে আটকে রেখেছে। আজকে সন্ধ্যায় আমার বিয়ে দিয়ে দিবে। প্লিজ তুমি কিছু একটা করো। ওরা আমাকে এখানে আসতে দেখে আজকে আমার বিয়ে দিয়ে দিবে বলেছে। তিশা এই কথা বলে শেষ করার আগে ফোন কেটে গেল। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এটা কি তিশার কণ্ঠ? তাহলে কি তিশার বাবা মা আমার সাথে মিথ্যে বলছে? আমি ঘড়িতে তাকিয়ে দেখি 4টা বাজে। আমি নিলয়কে ফোন দিয়ে আমার সাথে দেখা করতে বললাম। নিলয় কিছুক্ষণের মধ্যে আমার কাছে চলে এলো। আমি নিলয়কে সব খুলে বললাম। আমার সব কথা শুনে নিলয় বলল, কি বলছিস এসব? হ্যাঁ, তিশা একটু আগে আমাকে ফোন দিয়েছে। তাহলে তো আমাদের আর দেরি করা ঠিক হবে না। এক্ষুনি আমাদের তিশাদের বাসায় যেতে হবে। ওখানে গেলে আসল রহস্য জানা যাবে। আমি তো গিয়েছিলাম, বুঝতে পারছি। যাই হোক, এখন চল। তারপর দুজনে গাড়িতে উঠে বসলাম। গাড়ি ড্রাইভ করতে করতে নিলয় জিজ্ঞাসা করলো, নীলার কি অবস্থা এখন? ভালো। নীলার অ্যাক্সিডেন্ট কি করে হলো? বলেছে কিছু? হ্যাঁ, আসলে নীলা একটা গাড়ির সাথে ধাক্কা গেছে। গাড়ির গতি অনেক বেশি ছিল, তাই গাড়ি অ্যাক্সিডেন্ট করে পালিয়ে গেছে ও। আমি এতক্ষণ ভাবছিলাম ভূতুরে কোনো কিছু হবে, কিন্তু না। তাহলে কি তিশা সত্যি বেঁচে আছে? তাহলে ওর বাবা মা কেন আমার সাথে মিথ্যে বলেছে? কিছুক্ষণের মধ্যে তিশার বাসায় চলে আসলাম। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আমি স্তব্ধ হয়ে গেলাম। তিশা বসে আছে আমার সামনে। তিশাকে দেখে চোখের পানি টপ টপ করে পড়ছে। আমাকে এখানে দেখে তিশার বাবা মা অবাক হয়ে গেল। তিশা উঠে আমার কাছে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। দুজনের চোখের পানি। তিশা, আমি সত্যি ভাবতে পারিনি তুমি এখনো বেঁচে আছো। এখনও আরও কয়েকজন লোক আসছে। তারা জামশেদগুলো, জামশেদ সাহেব এসব কি? আপনার মেয়ের বয়ফ্রেন্ড আছে? আপনি আগে কেন বলেননি? এভাবে কি আমাদেরকে এখানে অপমান করার জন্য এনেছেন? আমি লোকটার সামনে গিয়ে বললাম, ওটা আমার গার্লফ্রেন্ড না, আমার বিয়ে করা স্ত্রী। মানে? সেটা আপনি জামশেদ সাহেবের কাছে জিজ্ঞাসা করুন। আজকে উনি আপনার প্রশ্নের উত্তর দেবে। জামশেদ সাহেব, এসব কী হচ্ছে? জামশেদ সাহেব বলল, হ্যাঁ সত্যি বলছে, কিন্তু আমার এই বিয়েতে মত ছিল না। ওরা আমাকে না জানিয়ে বিয়ে করে। আমি ওদের ডিভোর্স করিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। উকিলের সাথেও কথা বলেছি, কিন্তু 6 মাসের আগে নাকি ডিভোর্স হয় না, তাই আর পারিনি। কিন্তু যেদিন আরিয়ানের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, সেদিন তিশা ওর মাথায় আঘাত পায়। আমি হাসপাতালে গিয়ে তিশাকে অন্য একটা হাসপাতালে নিয়ে যাই, আর তিশার জায়গায় একটা মেয়ের লাশ নিয়ে আসি। আর ডাক্তার আমাকে এই ব্যাপারে সাহায্য করে। অ্যাক্সিডেন্টের কারণে তিশার অনেক মাস কোমায় থাকে, কিন্তু তিশা যখন কোমা থেকে ফিরে আসে, তখন থেকে তিশা আরিয়ানকে খুঁজতে শুরু করে। তারপর আমি তিশাকে ভুলভাল বুঝিয়ে রুমের মধ্যে বন্দি করে রাখি, আর নিজের বাসাও চেঞ্জ করি। আগে সব কিছু পরিবর্তন করি যাতে আরিয়ান কখনো তিশার খোঁজ না পায়। কিন্তু তিশার কাছে যে আগের সিমটা আছে, আমি সেটা জানতাম না। তিশার মায়ের ফোনে সিম নিয়ে আরিয়ানকে ফোন দেয়। লোকটা জামশেদ সাহেবকে বলে, ছি, আপনি এত বাবা নামের কলঙ্ক। আপনি কেমন বাবা যে মেয়ের সুন্দর সংসার নষ্ট করেন? ভাগ্যিস ছেলেটা সময় মতো চলে এসেছে, নাহলে তো আমার ছেলের জীবন শেষ হয়ে যেত। এই কথাটা বলে লোকটা চলে গেল। আমি তিশার বাবার কাছে গিয়ে বললাম, কেন করছেন আমাদের সাথে এসব? কি অন্যায় করছি আমরা? আমরা তো দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করছি। এটাই কি আমাদের অন্যায়? কেন এতদিন আমার থেকে আমার তিশাকে দূরে রেখেছেন? আরিয়ানের বাবা, আমাকে আর লজ্জা দিও না। আমার কাজের জন্য আমি অনুতপ্ত। প্লিজ আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি। আমাকে তোমরা ক্ষমা করে দাও। বাবা, আপনি আমাদের গুরুজন, এভাবে বলবেন না। আমি অন্যায় করেছি, আমাকে তোমরা পাপ করে দাও। বাবা, এভাবে বলবেন না। আপনি আমাদের মুরব্বি। আপনার হাত সবসময় আমাদের মাথার উপরে থাকবে। আপনার উপর আমাদের কোনো রাগ নেই। আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, সেটাই অনেক কিছু। আপনিও আমাদের ক্ষমা করে দিন। আপনাকে না জানিয়ে আমরা বিয়ে করেছি। জামশেদ সাহেব আমাদের দুজনকে দৌড়িয়ে ধরলেন। তারপর আমি তিশাকে আমার বাসায় নিয়ে গেলাম। তারপর থেকে আমি আমার হারিয়ে যাওয়া ভালোবাসাকে আবার আমার নিজের করে পেলাম। তারপর থেকে আমরা নতুন করে আমাদের নতুন জীবন শুরু করলাম। সমাপ্ত। সত্য ঘটনা অবলম্বনে হারিয়ে গেছে সে।